এক গ্যাং লিডার গাড়ি থেকে নামলো প্রকৃতির ডাকে সাড়া দিতে। ঠিক তখনই সে দেখে একটি ছেলে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। সে এক দৌড়ে গিয়ে ছেলেটাকে আটকাতে চায়, কিন্তু তার আগেই ছেলেটা লাফ দিয়ে পড়ে সেখান থেকে, আর সোজা গ্যাংস্টারের গায়ের ওপরে পড়ে একটা বিশাল শব্দ। সঙ্গে তারা দুজনেই মাটিতে গড়িয়ে রাস্তায় চলে আসে। ভাগ্য ভালো, কোনো বড় দুর্ঘটনা হয়নি, কিন্তু একটু স্থির হওয়ার আগে আরেকটা গাড়ি এসে তার ওপর থেকে চলে যায়। তখন তার হুঁশ ফিরেছে, দেখে হসপিটালে সে ভয় পায় তার মুখটা খারাপ হয়ে যায়নি তো, তাই তাড়াতাড়ি দৌড়ে আয়নার সামনে যায়। আর সেখানে দেখে আয়নায়ও নিজের মুখ না, বরং সেই ছেলেটার মুখ যাকে বাঁচাতে গিয়েছিল। প্রথমে সে ভাবে এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ওর গ্যাংয়ের ছেলেপিলেদের আওয়াজ আসছিল। হসপিটালে আছে বলে সে বাইরে গিয়ে ওদেরকে চিৎকার করতে মানা করে আর বলে চুপ কর, কিন্তু পরের সেকেন্ডে একটা ঘুষি এসে পড়ে সরাসরি তার মুখে। এতে গ্যাংয়ের লিডার রেগে আগুন হয়ে যায়। সে ভাবে এই ছেলেরা এখন আমার অবস্থার সুযোগ নিয়ে আমার জায়গা নিতে চায়। এরপর তাকে টেনে হ্যাচড়ে নিয়ে যাওয়া হয় হসপিটালের শক রুমে। সেখানে দেখে পাশে তার একটি ছবি রাখা। এটা দেখে পুরো বিষয়টা বুঝে যায় এটা স্বপ্ন না, এটা একদম সত্যি। রাগে গা গরম হয়ে যায়, পুরো শক স্থানকে এলোমেলো করে দেয়। চিৎকার করে বলতে থাকে আমি মরিনি, আমি বেঁচে আছি। কিন্তু তার ছোট ভাইরা কোনো কথাই শুনতে চায় না। তাদের মনে হয় এই ছেলেটার জন্যই তাদের বসের আজকে এই অবস্থা। তারা এতটা রেগে গেছে এই ছেলেটাকে এক্ষুনি খতম দিয়ে দেবে। ঠিক তখনই ওর বস প্রেসিডেন্ট এসে থামিয়ে দেয়, বলেন গ্যাং লিডার দেবা যদিও মারা গেছে, ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমাদের তার শেষ ইচ্ছাকে সম্মান করা উচিত। সব বুঝে গিয়ে দেবা এবার নিজের আসল শরীর খুঁজতে বেরিয়ে গেল। মরক ঘরে সে গিয়ে নিজের মৃতদেহকে খুঁজে বের করে, চেষ্টা করে কোনোভাবে নিজের শরীরে ফিরে যেতে, কিন্তু পারে না। এরপর সে আবার সেই দুর্ঘটনা স্থান অর্থাৎ ব্রিজের ওপরে গিয়ে পৌঁছায়। ভাবলো যেখান থেকে ঘটনা শুরু হয়েছে হয়তো এবার সেখানে গিয়ে নিজের দেহে ফিরে আসবে, কিন্তু এবার কিছু বদলালো না, বরং সে পড়ে গিয়ে একটি পা ভেঙে ফেলে বসলো। এর থেকেও ভয়ঙ্কর সত্যি হলো সে টানা 3 দিন অজ্ঞান ছিল। এই সময়ের মধ্য দিয়ে তার আসল দেহের সৎকার হয়ে গিয়েছিল, মানে শেষ কাজ হয়ে গিয়েছিল। এখন তার কিছুই করার নেই, সবকিছুই শেষ। এত কিছুর পরে দেবা বুঝে যায় তাকে এখনই ছেলেটার জীবন নিয়ে চলতে হবে, তাই সে বাধ্য হয় এই নতুন পরিচয় মেনে নিতে। হসপিটালে পেয়েও থাকা আইডি কার্ড দেখে সে জানতে পারে এই ছেলেটার নাম সং ইউহান। এই বছরই এই ছেলেটার বয়স হয়েছে মাত্র 18 বছর। আর এই ছেলেটা ট্যাব ঘাঁটতে ঘাঁটতে সে তার ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারে। অনেক দিন ধরেই মারাত্মক বুলিং এর শিকার ছিল এই ছেলে। হং জিং মিন নামের একজন তাকে স্কুলে নিয়মিত নির্যাতন করছিল। জোর করে বাড়ি থেকে মদ চুরি করে আনতে বলতো, গয়না চুরি করাতো, এমনকি দোকান থেকে সিগারেট পর্যন্ত চুরি করতে বাধ্য করত। আর যদি একটু দেরি করতো বা না যাইতো তাহলে তো একটাই উত্তর, মারধ। শুধু তাই না, তারা ওর নামে ছড়িয়ে দেয় ও নাকি একজন স্টকার। তাহলে স্কুলের সবাই তাকে দূরে সরিয়ে দেয়, পুরো একা করে দেয়। এসব দেখে দেবার ভেতরটা একেবারে কেঁপে উঠল। ডায়েরির পাতাগুলো যেন রক্ত দিয়ে লেখা। সেই ট্যাবটা ভেঙে ফেলে সে শপথ নেয় এই পুলিশদেরও সেই এমনই অবস্থা করবে যাতে তারা বুঝতে পারে বাঁচার থেকে মরে যাওয়া সহজ। তবে সমস্যা একটাই, এই ছেলেটার মাথায় ছিল লম্বা লম্বা চুল, যা দেবার স্টাইলের সঙ্গে একদম ম্যাচ হচ্ছিল না। সে চায় আগে তার হেয়ার কাটিং এর দরকার আছে, কিন্তু নাপিত তাকে একদম অদ্ভুত একটা স্কুল ফ্রেন্ডলি হেয়ার কাটিং দিয়ে দেয়। বলে হাই স্কুলের টিচাররা এসব একদম পছন্দ করবে না, বা তুমি স্টাইল নিয়ে চুল কেটে যাও। স্কুলে জীবন, বাচ্চাদের শিক্ষক মানে স্নেহযোগ্য ব্যক্তি, তাই সে কিছু বলে না। এমনকি স্কুলে প্রথম দিন সে দেরি করে ঢোকে, তবুও ছেলেপিলেরা তাকে ভেতরে ঢুকতে দেয়, কিছু বলে না। কিন্তু শিক্ষকের প্রতি তার অসম্ভব স্নেহ দেখে। কিন্তু এরপর একটি নতুন ঝামেলা তৈরি হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল না সে ক্লাসে কোন সিটে বসে, তবে এসব নিয়ে দেবা একটু চিন্তা করছিল না। ক্লাসের মেয়েদের কাছে জিজ্ঞেস করলো সে কোন সিটে বসে, তবে যখন জানতে পারলো এখনো সিট ঠিক হয়নি, তখন সে নিরিবিলি গিয়ে একটা নিজের সিটে বসে পড়লো চুপচাপ। তখন ওকে একটু উকি ঝুঁকি মেরে দেখছিল, কারণ আগে তারা ইহানকে কখনো খেয়াল করি, তার মুখ সবসময় লম্বা চুলে ঢাকা থাকতো। তারা ভাবে এটা কোনো নতুন হ্যাংসাম ছেলে, কিন্তু ক্লাস টিচার যখনই নাম ধরে ডাকলো তখন সবাই থমকে গেল, এটাই সেই ইহান। তবে সবাই অবাক হলেও ক্লাসের একজন আছে যারা এসব পাত্তাও দিচ্ছিল না। সে হলো স্কুলের নাম করা বুলি হং জিং মিন। শিক্ষক ক্লাস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সে একদম তেড়ে আসে ইহানের দিকে, একদম মারধরের ভঙ্গিতে সামনে এসে দাঁড়ায়। আর তখনই দেবা ওর ব্যাজ দেখে বুঝে ফেলে এটাই সেই হারামি যার জন্য ইহান আত্মহত্যা করতে চাইছিল। সে একটু ধমক দেয়, তারপর ওকে বাইরে নিয়ে যায়। এই সুযোগ পেয়ে দেবা খুশি হয়, সে তো চেয়েছিল যে এরকমই কিছু হোক। তারপর হং জিং মিন তার দলবল মিলে ইহানকে টেনে হেঁচড়ে নিয়ে একটি গলির মধ্যে নিয়ে যায়। দেবা হাসতে হাসতে বলে তোরা সবাই একসাথে আসবি, তাতে পরে কেউ না বলতে পারে যে আমি ছেলেপেলেদের আগে হাত তুলেছি। প্রথমে এগিয়ে আসে একটা হলুদ চুলওয়ালা ছেলে, কিন্তু সে একটা চর পেয়েই শান্ত। তখন ওরা ভাবে এবার মোটা ছেলেটাকে পাঠানো হোক, কারণ ওরই শক্তি সবচাইতে বেশি। কিন্তু এখানে একটাই সমস্যা, সে এতটাই ফাইটার ছিল, কিন্তু এই শরীরটা না। সে যেভাবে লড়াই করতে চাইছিল শরীর তাকে সাপোর্ট করছিল না। মোটা ছেলেটা তাকে সোজা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চেপে ধরে। দেবা বুঝতে পারে হংকিক মারতে আসছে, কিন্তু শরীর ঠিকঠাক হয়ে সোজা মাটিতে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনায় ওকে একদম হতাশ করে তোলে। সে ঠিক করে নেয় এবারে শরীরটাকে একদম ফিট করে ছাড়বে। তবে শরীর বানানোর আগে আরও একটি সমস্যা সে এখনও জানে না। স্কুলে পড়াশোনার জন্য কি জিনিস লাগে। ক্লাসের সবার কাছে রংচং সুন্দর প্যাড আছে, কিন্তু তার কাছে এমন কিছু নেই, শুধু একটা সাধারণ। সে পাশের বন্ধুদের সাহায্য চায়, সবাই না করলেও সামনে বসে একটি মেয়ে, পাশের ছাত্রী একটু লাজুক ছিল, সে মাথা নেড়ে হ্যাঁ করে দেয়। এই দেখে বাকি দুজন মেয়ের মনে একটু খারাপ হয়ে যায়। কিন্তু স্কুল ছুটির সময় যখন দেখে ইহানের পাশে একটা বিশাল দামি গাড়ি দাঁড়িয়ে আছে, তখন তাদের মুখের অবহেলা ভাবটা একদম বদলে গেল। তখন দিবা ওদের সবাইকে গাড়িতে বসতে বলল আর নিয়ে গেল।
একটি ভালো রেস্টুরেন্টে পার্টি দিতে। তারপর থেকে ক্লাসে ওদের একটা দল হয়ে যায়। তবে মেয়েরা তাকে পছন্দ করলো, তার নিজেকে দেওয়া কথা সে এখনো ভোলেনি। এই কয়েকদিনেই প্রতিদিন দৌড়ানো চালিয়ে গেছে, এমনকি জিমের সব এক্সারসাইজ মেশিনও সে বাড়িতে এনে এনে ফিট করে ফেলেছে। বাড়ি ফিরে সে বুঝতে পারে ইহান একটি ধনী ফ্যামিলির প্রেসিডেন্টের অবৈধ সন্তান। পরিবারের কেউ তাদেরকে স্বীকার করে না। তার মা মদ খেয়ে দিন রাত পড়ে থাকে। একমাত্র যারা দেখে রাখে তারা হলো গৃহকর্মী আর ড্রাইভার। এই কঠিন পরিস্থিতিগুলো বরং দেবার জন্য সুযোগে পরিণত হয়েছে, কারণ এই জীবনে তাকে কারোর সাথে বেশি কথা বলতে হয় না, আর সে নিজের ইচ্ছামতো সব জিনিস কিনতে পারে। টাকা পয়সা নিয়ে ভাবতে হয় না। তবে তারই হঠাৎ খরচা বাড়া নিয়ে নজর পড়ে প্রেসিডেন্টের সেক্রেটারির। সেক্রেটারি সরাসরি স্কুলে চলে আসে, তাকে সাবধান করে দেয়। দেবা বুঝে ফেলে এই মহিলার চোখে সে আগাগোড়াই একটি ঘৃণার পাত্র। ও ভাবছিল যদি প্রেসিডেন্টের আসল স্ত্রী মারা যায় তাহলে সেই জায়গা দখল করে নেবে, তাই সে এত খেয়াল রাখছে কত টাকা খরচা করছে। কিন্তু দেবার কোনো কিছু বলার আগেই সেই মহিলাটা তাকে জোরে একটি চর মেরে বসে। এতটা নিখুঁতভাবে মারে যাতে বোঝা যাচ্ছিল আগেও ইহানকে এইভাবে অনেকবার মার খেতে হয়েছে। তবে দেবা কখনোই মেয়েদের গায়ে হাত তোলে না, তাই সে মহিলার সানগ্লাস একটানে খুলে ফেলে, মাটিতে ফেলে পা দিয়ে চটকিয়ে মুচড়িয়ে দেয়। তারপর স্পষ্ট করে হুমকি দেয়, আর যদি তুই বাড়াবাড়ি করেছিস তাহলে আমি তোর আসল পরিচয় ফাঁস করে দেব। যেদিন প্রেসিডেন্টের আসল স্ত্রী মারা যাবে ঠিক সেই দিনই আমার মা এসেই ঘরে ফিরে যাবে, আর তখন তুই সব কিছু হারাবি। এই কথাগুলো শুনে সেক্রেটারির মুখ শুকিয়ে যায়, যেন কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। গাড়িতে ফিরে গিয়ে সে একদম পাগলের মতো আচরণ করে, আর তখনই তার বডিগার্ডকে নির্দেশ দেয় ইহান নামের ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেয়। আসলে বডিগার্ডার আর কেউ না, দেবার সবচাইতে বিশ্বাসী সঙ্গী দংশু। যদিও সে এখনও জানে না যে ইহান আসলে প্রিয় বসটা দেবা, তবে পরে তার এটা জানতে মুশকিল হবে না। নতুন দেবা। এদিকে দেবা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে। সে এখন জিমে গিয়ে মার্শাল আর্টস আর বক্সিং প্র্যাকটিস শুরু করেছে। তার শরীরের গঠনও অনেক বদলে গেছে। এমনকি সে ক্লাসের ভল্ট জাম্প কম্পিটিশনে পুরো স্কুলে সবচাইতে বেশি নাম্বার পায়। তার শরীরের মাংসপেশি একেবারেই আগের গ্যাংস্টারের মতোই ফিট হয়ে গেছে। তারপর দেবা যখন স্টিম বাথ নিতে গিয়েছিল, দুজন ছেলে ওকে জলে ভিজিয়ে দিয়ে ঝামেলা শুরু করে। দেবা বলে ছোটরা মাঝে মাঝে ভুলে যায় কার সাথে তারা খেলতে এসেছে। একজন তখন মুখে বড় বড় কথা বলতে থাকে, কিন্তু কথার মাঝে দেবা হঠাৎ তার প্রাইভেট পার্ট চেপে ধরে, আর ছেলেটা তীব্র চিৎকার দিয়ে কুঁকড়ে পড়ে। ঠিক তখনই দেবার চোখ পড়ে ছেলেটার হাতে থাকে একটি ট্যাটুতে। সেটা দংশুর গ্যাংয়ের একটি সিম্বল। দেবা সঙ্গে সঙ্গে চিনে ফেলে আর বলে, তোরা তো নতুন গ্যাং তৈরি করেছিস না? এই কথা শুনে ওই ছেলেটা পুরো হকচকিয়ে যায়। সে বুঝতে পারল না দেবা এত কিছু জানল কিভাবে। এবার দেবা ঠিক করে আর লুকিয়ে থাকবে না, নিজের পরিচয় প্রকাশ করে দেবে। তবে এটা বলে, তোরা যতদিন দুর্বলদের ওপর জোর কাটাবি না ততক্ষণ আমি এসব ঝামেলায় মাথা ঘামাবো না। এই বলে ছেলেটার প্রাইভেট পার্ট ছেড়ে দেয়। আর তার এই রকম লেকচার ও শক্তি দেখে ওরা মেনে নেয় এই লোকটাকে সত্যিই বলা যায়। দেবা তো কাউকে কিছু না হয়ে গেল। তবে এই মুহূর্তে দেবার এসব নিয়ে ভাবার সময় নেই। সে নিজের মতো রাস্তায় ঘুরছিল, তখন এসে দেবার কাছে প্রোটেকশন বাণী মানে বেগিং ফর প্রোটেকশন চায়। আরও খারাপ ব্যাপার হলো, সে একটি ভিডিও দেখায় যেটা দেখা যাচ্ছে সে আগে কিভাবে ইহানকে মানে বর্তমানে দেবাকে অত্যাচার করত। এই ভিডিও থেকে তার সহ্য করতে পারল না। তার ভেতরের সমস্ত মানবিকতা তখনই শেষ হয়ে যায়। এবার সে ঠিক করে এখন আর বড়রা ছোটদের মারবে না, এই নীতিতে থাকবে না। কারণ এই ছেলেগুলো এমন কোনো কাজেই লাগে না। ওভাবে এখন শাস্ত্রই হবে সমাজের কাজ। নিজের জ্যাকেটটা খুলে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম ছেলেটাকে এক ঘুষিতে মাটি দিয়ে ফেলে দেয়। তারপরে একে একে সবাইকে বেধড়ক পিটোতে থাকে। তার ঘুষিগুলো যেন একটি 2.5 কেজি করে। মুখে পড়তে সবাই ছিটকে পড়ে যাচ্ছিল। তারপর শেষমেশ ও মোটা ছেলেটাকেও তুলে আচার মারতে পারল। আর হং জমিন তখন শেষ চেষ্টা হিসেবে একটি অস্ত্র তুলে নিল। কিন্তু দেবার কাছে এসব যেন বাচ্চাদের খেলা। একটি দুর্দান্ত ফ্লাইং কিক দিয়ে একেবারে ফিনিশ করে দেয় গোটা লড়াইটাকে। সবাই যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, দেবা তখন সোজা এসে হংয়ের সামনে দাঁড়ায়। চুলের মুঠি ধরে তাকে টেনে তোলে। ঠিক তখনই হং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই আগের সেই ইহান না? তোকে কেমন যেন লাগছে। দেবা ভাবছিল শুধু ভয় দেখিয়ে চলবে না, ওদের মন থেকে বুলিংয়ের ভাবনা চিন্তা বের করার দরকার। তাই ক্লাস শেষে দেবা আবার রাস্তায় বেরিয়ে পড়ল। আরেক গলিতে গিয়ে দেখে কিছু ছেলে পিলে একজন ক্লাসমেটের টাকা কেড়ে নিচ্ছে। সে গিয়ে টাকাগুলো কেড়ে নিয়ে ফেরত দিয়ে যায় আসল মালিককে। তবে হং এখনও হাল ছাড়েনি। সে ছিনতাইয়ের শিকার হওয়া ছেলেটাকে আবার ধরে রাখল। তাদের দলের হলুদ চুলওয়ালা ছেলেটাকে গিয়ে বলল, দেবাকে গিয়ে একটু উস্কে দে। কিন্তু এইবার দেবা যেভাবে রিয়াকশন করল তা দেখে চারদিকে সবাই পুরো সঙ্গে গেল। দেবা তখন সোজা গিয়ে দাঁড়ায় হংয়ের সামনে। তার মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেয়। তারপর একটি গভীর গলায় বলে, আমার ধৈর্যের একটি সীমা আছে, সেটাকে চ্যালেঞ্জ করিস না।
তারপর দলের বাকিদের দিকে তাকিয়ে বলে, এক সারি হয়ে মাটিতে বসে পড় সবাই। কিন্তু সবাই এক একার দিকে তাকায়, তারপর চোখ রাঙায় হংয়ের দিকে। চোখে চোখ না রেখে ইশারা দেয়, আর তখনই সবাই আগের মতো চোটে হয়ে যায়। এটা দেখে দেবা চোটে গিয়ে সবাইকে ধমক দেয়, এক চড় মেরে ঘুরিয়ে ফেলে। আর এই এক চড়ে পুরো গ্যাংয়ের ছানাপোনারা একদম চুপ হয়ে যায়। দেবা বলে, সকালবেলা সময় মতো স্কুলে আসবি, না আসলে কেউ রেহাই পাবে না। কিন্তু পরদিন ঠিক দেখা যায় শিক্ষক তো ক্লাস শুরু করে দিয়েছে, হং আর তার সঙ্গী বান্ধবরা আজও দেরি করে আসছে। এই দেখে দেবার মাথা গরম হয়ে যায়। তবুও সে ভাবল এখন কিছু বলা ঠিক হবে না। যেই না ক্লাস শেষ হয়, দেবা আঙুল তুলে হংকে ডাক দেয়, এই হং, এদিকে আয়, কথা শোন। এই দৃশ্য দেখে পুরো ক্লাস থমকে যায়, কারণ এখনো কেউ ওর আসল রূপ, ওর আসল পাওয়ার ক্লাসের ভেতরে দেখেনি। কিন্তু বলতেও হয়, কিছুটা হলেও বুদ্ধিমান ছিল হং, কারণ সে জানে এখানে যদি রেগে গিয়ে ঝামেলা বাঁধায় তাহলে নিজেই লজ্জায় পড়বে। তাই তো সে নিজেকে কন্ট্রোল করে দেবার কাছে চুপচাপ মাথা নত করে। কিন্তু পরক্ষণে রাগ থাকার জন্য সে তার একজন ক্লাসমেটকে ধরে ভাবছিল ছেলেটা রাগ দেখালেই তার উপরে রাগ ঝাড়বে। কিন্তু তার সে সুযোগ আর হয়নি, কারণ ঠিক তখনই সেখানে আসে দেবা। আবার হংয়ের হাত থেকে সিগারেট কেড়ে নেয় আর বলে, ধূম্রপান শরীরের জন্য ক্ষতিকারক। ধমক দিয়ে বলে, সকালে ঠিক সময়ে স্কুলে আসতে হবে, বুঝলি? দেবার কথা শুনে সবাই মাথা নেড়ে বলে, ঠিক আছে। শুধু হং কোনো কথাই বলছিল না, আর ওখান থেকে বুলিংয়ের শিকার হওয়া ছেলেটাকে পাঠিয়ে দেয় দেবা। চলে যাবার পরে সঙ্গে সঙ্গে হলুদ চুলওয়ালা ছেলেটা হংকে জিজ্ঞেস করে, এখন কি করব? হং এবার হতাশ হয়ে পড়ল। সে তো আগেই দেখেছে ছেলেরা দেবার কথা শোনে, তাই হং ভাবে পায় না কিভাবে পরিস্থিতি সামলাবে। এই রহস্যটা ভালোভাবে জানতে দেবা পরে হংকে ডেকে নিয়ে যায় একটি গাছতলায়। সে অভিনয় করে বলে, আমার মাথায় ধাক্কা খেয়ে অনেক কিছু ভুলে গেছি রে হাই। তুই বলতো, আগে তুই আমার উপরে এত বুলিং করছিস কেন? হং বলে, তুই তো আগেও এমনই ছিলিস, চুলে মিগ ঢেকে রাখতিস, পিঠ বাঁকা করে হাঁটতিস, সবাই তোকে ভয় পেত। আমি তো শুধু তোকে নিয়ে একটু মজা করতাম, ওটা ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল। কথা শুনে দেবা মজা করে বলে, ভালো কথা তো ভাই, তাহলে আমি এখন থেকে তোর সাথে একটু মজা করব। হ্যাঁ, আশা করি তুইও পছন্দ করবি। এই বলে সে উঠে হাঁটতে লাগলো। কিন্তু মাত্র কয়েক পা যাওয়ার পরেই সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, যেন কিছু একটা মনে পড়ে গেছে। ও হংয়ের সঙ্গে একটু মজা করল। এই ঘটনার পর থেকে একদমই দেবাকে এড়িয়ে চলতে থাকে হং। তবে এই সময় আরেকটা ছেলে দেবার কাছাকাছি আসতে শুরু করে। সে হচ্ছে ক্লাস মনিটর সেজুন। যেদিন ইহান বাড়িতে ফিরে আসে, তার প্রথম সেজনের সাথে দেখা হয়েছিল। তবে তখন দেবার হেয়ার কাটিং ছিল অন্যরকম। সেজন শুধু ভাবছিল ছেলেটাকে কোথায় যেন দেখেছি, আর দেবা, সে তো একেবারে অচেনা মানুষ হিসেবে দেখা করেছিল। কিন্তু স্কুল শুরু হয়ে যাওয়ার পর দেবা বুঝে যায় সেই দিন আসলেই শরীরের মালিকের ক্লাসমেট। আসলে সেই দিনই সেজনের সন্দেহ হচ্ছিল যে এ ছেলেটা অন্য কেউ। তারপর সে দেবাকে হোমওয়ার্ক করার বাহানায় তার বাড়ি যায়। সেখান থেকে দেবা আর ওর মার চুল, আর এরপর সেগুলো নিয়ে ডিএনএ টেস্ট করায়। রেজাল্ট দেখে ওর চোখ কপালে, কারণ রিপোর্টে দেখা যায় এই ছেলেটা সত্যিই ওর মায়ের সন্তান। সেজুন তখন আরও খোঁজ চালায়, কারণ সে জানে আসলে ইহান তাকে চিনতেও না আর তার সাথে বন্ধুত্ব করতেও চাইত না। আর এখন এই ছেলেটা একদমই অন্য মানুষ, না চিনে না আগের মতো ব্যবহার করে। এখন ইহানের চরিত্র, আত্মবিশ্বাস, মারামারি, স্কুল সব কিছু বদলে গেছে। সেজুন ভাবছিল এই নিশ্চয় আত্মার পরিবর্তন, মানে কেউ একজন এই দেহে ভর করছে। এই সত্যটা যাচাই করতে সেজুন এক চাল চলে। আনারস পরিবারের স্ন্যাক্স কিনে আনে। ইহানের ছোটবেলার থেকে আনারসে অ্যালার্জি, এমনকি একবার খেলে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সেজুন একটি প্যাকেট খুলে দেয় দেবাকে। দেবা একটু না ভেবে সেটাকে খেয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ সেজুন ভয় পায়, না না, যদিও সত্যিই মরে যায়। কিন্তু সেজুনের চোখ ফাঁকি দিয়ে দেবা আনারস শুকনোর একটি পাটিতে লিখে ফেলে। কয়েক সেকেন্ডের পরে দেবার অবস্থা খারাপ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, গলা ফুলে উঠেছে। পরের মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে, শরীর কাঁপতে থাকে। ভাগ্য ভালো কাছাকাছি হসপিটাল ছিল, তাকে দ্রুত অ্যালার্জি ইঞ্জেকশন দেওয়া হয়, তার ফলেই সে বেঁচে যায়। এদিকে স্কুলের গুন্ডারা আলোচনা করছিল কি, তখনই এক রহস্যময় লোক ওদের দিকে এগিয়ে আসছিল। সে আর কেউ না, ডংসু গাংয়ের বস কিম ডংসু। তবে সেখানে
গুন্ডাদের খুঁজতে এসেছিল। ওর লোকেরা একটি বড় কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু গাড়িতে একজন লোক কম দেখে এসে হঠাৎ স্কুলের হংকে দেখে। তাকে বলে, তুই চল, লোকসংখ্যা বাড়াতে হবে। অন্যদিকে দেবা যখন বাড়ি ফিরছিল তখনও দেখল বাড়ির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার নাম্বার প্লেট ঢাকা। ও চোখ তুলে দেখে সিঁড়ি দিয়ে দুজন মুখ ঢাকা লোক ওর মাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। একটু না ভেবে দেবা ব্যাগ ফেলে সেখান থেকে দৌড় দিল। ওদের দিকে এগিয়ে গিয়ে একজন অপহরণকারীকে মাটিতে ফেলে দেয়। কিন্তু এই যে, ওদের দিকে লোক 4 জন, আর দেবা ছিল একলা। আর ওর শরীর এখনো সুস্থ হয়নি, ও ঠিকমতো এগোতে পারছিল না। ভাগ্য ভালো, সঙ্গে থাকা বন্ধু গাড়ির দরজা আটকে রেখেছিল, যাতে অপহরণকারীরা পালাতে না পারে আর তাদের একটু সময় পায়। কিন্তু এর মধ্যে একজন নতুন অপহরণকারী সেখান থেকে পালিয়ে যায়। এতে একটু সময় পাওয়া যায়। দেবা পুরো পরিস্থিতিকে ঘুরিয়ে দেয়। তবে বিপদ, আবার একজন গুন্ডা ছুরি বের করে মারতে আসছিল। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেন বাজায়। গুন্ডারা ভয় পেয়ে কোনো কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর ওর মাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলে সবকিছু ঠিক আছে, ভয়ের কারণ নেই। কিন্তু সমস্যা আর এক জায়গায়, পুলিশ আসার। দিবা ঘাবিয়ে যায়। ও তো আগেই নিজে গ্যাংস্টার লিডার ছিল। পুলিশ দেখলেই কাঁপে ভয়ে। সবার সামনে পুলিশকে ঘুষ দিতে চাইছিল, কিন্তু খুচরা টাকা দিয়ে ফেলে। ফলে সবাই এমনভাবে তার দিকে তাকায় যেন অবাক হয়ে পড়ল। এই ঘটনায় ওর মাথায় একটি জিনিস বসিয়ে দেয়, যদি পুলিশ খোঁজ শুরু করে তাহলে বের হয়ে যাবে যে এই ছেলেটা ইহান আসলে একটি বড় ফ্যামিলির গোপন সন্তান। আর তখন দেবার শান্তির জীবন ভেঙে যাবে। তাই যখন পুলিশ জিজ্ঞেস করল এটা অপহরণ ছিল, দেবা বলল, না না, এটা তো শুধু পার্কিং নিয়ে একটি ভুল ছিল, আর তার জন্য এই ঝামেলা। মামলা না হলেও দেবা কিন্তু গুন্ডাদের ছেড়ে দেওয়ার মানুষ না। সে জানত অপহরণের পেছনে আছে সেই বড়লোক পরিবারের সেক্রেটারি লি কিম অ্যা। এই মহিলা দেখতে যত শান্ত, আসলে সে দেবার পুরনো সব ছেলেকে নিজের গ্যাংয়ে নিয়েছে, আর পরে টার্গেটে দেবাকেই অপহরণ করার প্ল্যান করছিল। এদিকে দেবা লক্ষ্য করে হঠাৎ করে হং স্কুল কামাই করেছে, ফোন ধরছে না। দেবা জানত না হং কাল রাতে পালিয়ে যাওয়া একজন কিডন্যাপারদের মধ্যে ছিল। এখন চুপচাপ দেবার বাসার পাশে ঘুরঘুর করছিল, খোঁজ নিচ্ছিল কালকের ঘটনাটা কি সত্যিই পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে কিনা। ড্রাইভার অবশ্য বলে দেয়, জানি না কিছু তো। সমস্যার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। ঠিক তখনই স্কুল ছুটির পর দেবা আর সেজিন একসাথে বাড়ি ফিরছিল, আর হং সুযোগ পেয়ে মনের সব সন্দেহ উগড়িয়ে ফেলে। হং তো জানতই না এই মহিলাটা আসলে দেবার মা, আর দেবা যেমনই ধনী পরিবারের ছেলে সেটাও বুঝে উঠতে পারেনি। মাথা ঘুরে যায় ওর, এমনকি রাতের নাস্তা পর্যন্ত এত দামি। তবে দেবা খেয়াল করে হং পুরোই একলা স্বভাব। হি হ্যাজ বিন বিহেভিং অ্যালোন। দাঁতে বুঝে যায় হং সারাদিন কিছু খায়নি, তাই দেবা হংকে নিজের বাড়িতে নিয়ে আসে। হং একদম হাওয়ার, কোন ধনী বাড়ির ডাইনিং টেবিলে বসেছে, সামনে অনেক খাবার রাখা, আর সে অবাক চোখে তাকিয়ে থাকে। তবে তার মাথায় এখনও সেই অপহরণের তদন্ত নিয়ে টেনশন। তাই চালাকি করে দেবার সাথে বসে বলে, আমার বাড়ির গ্যাস নেই, ঠান্ডায় কষ্ট হচ্ছে, আমি কি এখন তোর বাড়িতে থাকতে পারি? দেবা কিছু বলার আগেই সিজিন সোজা না বলে দেয়, কিন্তু হং দুঃখের গল্প শুরু করে দেয়। দেবার মন গলে যায় আর সে থাকতে দেয়। কিন্তু বাড়িতে ঢোকার পরই নাটক শুরু করেছিল, আর পেছন পেছন এসে সেজিন বলে দেয় একটি চমকে দেওয়া সত্যি, যে কিডন্যাপারের সঙ্গে ছিল না সেজিনের কথাই তো। হং পুরো ঘাবিয়ে যায়। সে বাঁচার চেষ্টা করে, আমি তো কিছুই করিনি। কিন্তু সেজিন তখনও বলে দেয়, তুই যখন পালাচ্ছিলিস তোর ক্যাপ পড়ে গিয়েছিল, আর সেটা আমি দেখেছি। এই কথা ঘরে থাকা দেবা শুনে ফেলে। রাগে ছুটে আসে ব্যালকনিতে, সোজা গিয়ে হংয়ের চুল চেপে ধরে, আর তার মুখ থেকে বের করে নেয় আসল কথা। ওই অপহরণ করাটা ছিল ডংশু নামের নতুন গ্যাংয়ের লোকেরা। এই কথা শুনে দেবা আর দেরি না করে একাই রওনা দেয় সেই গ্যাংয়ের লোককে খুঁজতে। সে জানতো একবার স্টিম নেওয়ার সময় এই গ্যাংয়ের একটি সদস্যকে দেখেছিল, কিন্তু যে না সেটাই হলো সেই ডংশু, যার না আজ রাতেই একটি বড় কাজ করার প্ল্যান করছিল। দেবার মাথায় কালো কাপড় পরিয়ে এক জায়গায় তুলে নিয়ে আসলো। দেবা মাথা নিচু করে চারপাশে বোঝার চেষ্টা করে। ওর এই পর্যবেক্ষণের ক্ষমতা অসাধারণ। শুধু পায়ের শব্দ শুনে বুঝে ফেলে কে কত লম্বা, কত ভারী, কার পায়ে চোট আছে, কে কেমনভাবে হাঁটছে। এই সব কিছু একজনের সাথে মিলে যায়, দেবার সবচাইতে বিশ্বাসযোগ্য পুরনো সঙ্গী কিম ডংশু। দেবা এগিয়ে তার সামনে দাঁড়ায়। ডংশু বলে, অপহরণ করে ভুল করেছি, কিন্তু ছোট ভাইগুলো এসে ফেলে, ভাবলো যেন ও পাগল হয়ে গেছে। তবে দেবার তর্ক বাড়তে না করে দ্রুত 3-4 ঘুষিতে একজনকে শুইয়ে দেয় মাটিতে।
সত্যি বলতে কয়েকদিনের কঠিন পরিশ্রমে এই শরীরটা এখন আগের মতোই শক্তিশালী হয়ে ওঠে। তবে এবার একটি মোটা ছেলে এগিয়ে আসে আক্রমণে, আর দেবার সিদ্ধান্ত নেয় তার সেই বিশেষ মুখটা আর একবার ব্যবহার করবে, যেটা এই মোটা ছেলেটাকে তার ফ্যান বানিয়ে ফেলেছিল। কিন্তু সেটা হলো না, কারণ এখনও এই শরীরটা আগের মতো নেই। তার জন্য সফল হতে পারল না। তারপর ঠিক যেমনটা ভেবেছিল, ওই মোটা ছেলেটা এক ঘুষিতে দেবাকে অজ্ঞান করে ফেল। আর যখন দেবা জ্ঞান ফিরে পায়, তখন সামনে দাঁড়িয়ে শুধু ডংসু হাসছিল। বলল, তুই তো একটি হাই স্কুল স্টুডেন্ট, তোর জন্য তো আমি একাই যথেষ্ট। এই কথা শুনে দেবা তোর এসে ফেল, আর ধীরে ধীরে এগিয়ে যায় ডংসুর সামনে। তাহলে চল, পরীক্ষা করেই নিয়ে যাক, শুধু ঘুষি দিয়ে মুখোমুখি হোক। তবে শুধু এক সময় দেবার নিজের ছোট ভাই ছিল। সে এখনো মনে রেখেছিল কখন ও মেয়েদের, বাচ্চাদের আর বুড়োদের ওপর হাত তোলা কোনো বড়ত্ব প্রমাণ না। কিন্তু হঠাৎ দেবা বলে বসে, তোর বাঁ পায়ে তো চোট আছে না, এলসিএল ছিঁড়ে গিয়েছিল। আর সেই ঘটনার বিস্তারিত বলে দেয়। এমনকি নিখুঁতভাবে ডংসু একদম হতভব হয়ে যায়। আর তখন দেবা ঠান্ডা গলায় বলে, যদি আমি তোর লড়াইয়ের সময় পায়ের দাঁড়ানোকে মজবুত করি, তারপর তার হাঁটু আর কখনো ঠিক হবে না। এরপর সে হাতে তুলে নেয় একটি আংটি, রিং, আর মজা করে বলে, এটাকে তুই আলবাট্রস না বলে ওর কথা বলিস। সেই কথা শুনে ডংসু কেঁপে উঠল। তারপর দেবা বলল, ভালোভাবে শেখার জন্য দরকার বোঝা কঠিন সময় কিভাবে চেষ্টা চালিয়ে যেতে হয়। সেটা একটি লোহা দিয়েও সুচ, নিডেল বানানো যায় যদি ইচ্ছা থাকে, আর এই লোহার ছুরি দিয়েও সুই বানানো যায়। এই প্রবাদটা ডংসু তার জীবনে দ্বিতীয়বার শুনছে। প্রথমবার শুনেছিল তার বড় ভাই কিন দেবার মুখে। ডংসুর মুখের ভাব দেখে দেবা খুশি, কিন্তু এখনই নিজের পরিচয় জানানো চলবে না, ওকে নিজেই বুঝতে হবে। সেওজিনের বাবা। তারপর আমরা দেখি ঠিক তখনই দেবা রেস্টুরেন্ট থেকে বেরোতে না বেরোতেই সামনাসামনি হয়ে এলো সেওজিন আর তার বাবার সাথে। আসলে যেদিন দেবাকে ওরা অপহরণ করেছিল, ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল সেওজিন। সে তখন পুলিশকে কল করতে যাচ্ছিল, কিন্তু মনে পড়ে যায় দেবা বলেছিল যদি পুলিশ আসে তাহলে ওর পরিচয় ফাঁস হয়ে যাবে। এর মানে হলো দেবার শান্তিপূর্ণ জীবন শেষ হয়ে যাবে। সেওজিন একটু চালাকি করে একটি গাড়ি থামিয়ে চুপচাপ সেই গাড়িটার পিছন করে। সেওজিন জানতো ওর বাবা ওর লোকেশন ট্র্যাক করে। এই সুযোগে দেবা ওখানে ডেকে নেয় ওর বাবাকে, কারণ তার বাবা হলো একজন উকিল, একদম বড় কর্মকর্তা। কয়েকটা গুন্ডা তো দেখলে ভয় পাবেই। সব কথা বলার পর সেওজিনের বাবা এক মুহূর্তে দেরি না করে সোজাসুজি ঢুকে পড়ল সেই ফুড রেস্টুরেন্টের ভেতরে। দেবার পরিচয় শুনে ডংসু চুপ মেরে যায়, কারণ ওর তো নতুন একটি গ্যাং। তাই সেওজিনের হলার মতো ভয়ঙ্কর মানুষের বিপক্ষে যাওয়ার সাহস তার মতো আর হবে না। সেওজিনের বাবা মিস লি থেকে দূরে থাকতে বলল। তখন ডংসু ভাবছিল, তবে বুঝিয়ে দেওয়া বানিয়ে বানিয়ে বলছিল। এমনকি দেবার সব কথা এখন তার মিথ্যে গল্প মনে হচ্ছে। ডংসু মিস লিয়ের কথা শুনছে, তার কারণ হলো দেবা মারা যাওয়ার পর থেকে তাদের 7 স্টার গ্যাং বিশাল ঝামেলায় পড়ে যায়। অন্য গ্যাংগুলো হামলা চালানো শুরু করেছিল। এমনকি ডংসুর ভাই, যার মাথায় সাদা চুল পড়া, সেও মৃত্যুর মুখে। তখন তার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারছিল না ডংসু। ঠিক সেই সময় এই কষ্ট দেখে ফেলেছিল মিস লি। আর তখন সে ডংসুর সামনে এসে একটি প্রপোজাল দেয়, তোমার ভাইয়ের অপারেশনের খরচা আমি দেব, তবে তোমাকে আমার জন্য কাজ করতে হবে। আর এর মধ্যে সে ডংসুকে নিজের শক্তিশালী বডিগার্ড বানিয়ে নিয়েছিল। আর ইহান, মানে বর্তমানে দেবাকে অপহরণ করার প্ল্যান করেছে। ব্রিজে সেওজিন। পরদিন দেবা স্কুলে ফেরার জন্য বোঝাচ্ছিল। হঠাৎ ফোন আসে সেওজিনের। ফোন এসে বলে, এখন আমি বুঝতে পেরেছি তুই কেন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলিস। এই কথা শুনে দেবার ভেতরটা শিউরে ওঠে। সে পুরনো ওভারব্রিজের ওপরে যায়, যেখান থেকে তার নতুন জীবন শুরু হয়েছিল। সেখানে গিয়ে দেখে এই ব্রিজে দাঁড়িয়ে আছে সেওজিন, চোখ মুখে দুঃখের ছাপ। আসলে সেওজিনের বাবা ছিল ভীষণ কড়া মানুষ। নিয়ম একটু ভঙ্গ হলেই তাকে কারো সাথে বন্ধুত্ব রাখা, খেলনা রাখা সব নিষেধ ছিল। আর সেই দিন দেবার সাহায্য করার জন্য সেওজিনের বাবা রাজি হয়েছিল, কারণ সেওজিন তাকে কথা দিয়েছিল সে আর কখনো ইহান, মানে বর্তমানে দেবার সাথে মিশবে না। কিন্তু পরদিন থেকে সেওজিনের বাবা শুরু করলো গোপন নজরদারি। এমনকি ছেলের ঘরে গোপন ক্যামেরা লাগিয়েছিল, লজ্জাজনক মুহূর্তগুলো রেকর্ড করছিল। এই অপমানেই একসময় সেওজিন ভেঙে পড়ল, আর এখন এই ব্রিজে এসেছে আত্মহত্যা করতে। কিন্তু দেবা তাকে বাড়ি নিয়ে লুকিয়ে রাখাচ্ছে, তার সাথে খুলে মজা করার প্ল্যান করলো। চল সমুদ্রে ঘুরতে যাই, মনটা হালকা হবে। সমুদ্রে ভ্রমণ। এবারে যখন ঘোরার জায়গায় পৌঁছয়, গাড়ি থেকে ব্যাগ তুলছিল। হঠাৎ খেয়াল করে ডংসু আর মোটা ছেলেগুলো গাড়িতে আছে। দেবা ভাবল হয়তো বুঝতে পেরেছে আসল পরিচয়, কিন্তু ওরা জানতো ওদের আলাদা লক্ষ্য ছিল। এবারে সেওজিন ঘুরতে এসেছিল,
ওরা দুজনে মজা করছিল। যখন তারা শপিং করছিল বা সাইকেল চালানো শিখছিল, তখনও ডংশু ছায়ার মতো পিছন করছিল দেবাকে। সেওজিনের জন্য ঝামেলাজনক বিষয় এখন একটি, ওদের দুইজনের কারো এখনো প্রাপ্ত বয়স হয়নি, তাই হোটেলে ওদেরকে রুম দেওয়ার জন্য রাজি হলো না। তখন দেবার মনে পড়ল একটি জায়গার কথা, একটি পুরানো গেস্ট হাউস, যেটা আগে 7 স্টার গ্যাংয়ের অধীনে ছিল। গিয়ে গেস্ট হাউসের বুড়ো মালিককে বলল, আমি দেবা। তখন সেই বুড়ো হেসে বলল, 7 স্টার গ্যাং তো এখন নেই, ভেঙে গেছে, এখন আর এই জায়গাটা তাদের না। এই কথা শুনে দেবা রেগে আগুন হয়ে যায়, জিজ্ঞেস করে, এই গেস্ট হাউসকে কে উদ্ধার করেছিল? তোমার দেনা কে শোধ করেছিল? এইভাবে তুমি উপকারী কিন দেবার প্রতি সম্মান দেখাচ্ছ। দেবা প্রমাণ দিতে বলে ফেলে একটা গোপন সত্য, তোমার তো একটি ডিম আছে, সেটা আমি জানি। এই কথা শুনে বুক মালিক হাবা হয়ে যায়। আর কিছু না বলে চুপচাপ চাবি তুলে দেয় দেবার হাতে। ওদিকে ডংশু আর মোটা ছেলেটাও ভাবল, চল আমরাও কিছু বলি। কিন্তু তার আগেই বুড়ো লোকটা হুট করে কাঁদা কাঁদা গলায় বলে উঠল, দেবা, তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। শুধু একটি ডিম আছে এই কথাটা বিশ্বাস করে তোকে বলেছিলাম, আর এখন তো তুই নতুন গ্যাংয়ের ছেলেপিলেদের বলে দিয়েছিস। এখন সবাই জানে গোপন কথাটা। আত্মীয়তা দেখানো। ওদিকে সেওজিন যখন গভীর ঘুমে ডুবে আছে, দেবা চুপচাপ তার ফোনটা অন করে। সত্যি কথা বলতে তখনই ফোন আসে সেওজিনের বাবার। দেবা ফোন ধরে তার বাবার চিন্তা দূর করতে চায়, আর একদিকে বোঝাতে চায় অতিরিক্ত চাপ দেওয়া ভালো থেকে ক্ষতি ডেকে আনতে পারে। আপনার ছেলে কোনো সম্পত্তি নয়, সে একজন স্বাধীন মানুষ। কিন্তু সেওজিনের বাবা যে কথাগুলো শুনবেন, এমনটা আশা করা যায় না। এই সময় ঘুমন্ত মোটা ছেলেটার ফোনে আসে একটি কল। কলটা দেবা করেছিল। ওরা দুইজন দৌড়ে ছুটে যায় ওপর তলায়, আর সেখানে দেখা যায় দেবা বসে আছে, মুখে সেই চেনা হাসি নিয়ে। হ্যাঁ, ওরা আগে থেকে সন্দেহ করেছিল এটাই দেবা। ওরা হেরে গেলেও এবার ডংশু হুমকি দেয়, তুই যদি এক্ষুনি আরো কিছু প্রমাণ দিতে না পারিস, তোকে ধরে নিয়ে যাব মিস লিয়ের কাছে। বাধ্য হয় দেবা মুখ খোলে আর বলে, মোটা ছেলেটাকে, গত বছর তোর বাবা তো শুরুতেই মারা গিয়েছিল না, তুই এখন তোর পঙ্গু বোনের সঙ্গে থাকিস, যে এখন হুইল চেয়ারে থাকে। তার খরচা আমি চালাতাম, এমনকি এই দেহে জন্ম নেওয়ার পরও আমি ওখানে টাকা পাঠিয়েছি। আর ডংশুকে আমরা যখন প্রথম দেখা করি, তোর বয়স তখন ছিল 19। সেই সময়টাতেই এত গরিব ছিলি যে তোর কাছে টাকা চুরি হয়ে যাওয়ার পর খাওয়ার টাকাও ছিল না। আমি তখন তোকে একটা স্যুপ খাওয়াই, আর তখন তুই বলিস, যদি তাহলে আমি তোমার অধীনে কাজ করতে রাজি। এই মুহূর্তে ডংশু দেবাকে তুমি করে সম্মান করতে শুরু করে। এটাই প্রমাণ করে সে মন থেকে বিশ্বাস করতে শুরু করেছে এটাই দেবার রূপান্তরিত রূপ। কিন্তু একটি সমস্যা আছে। এই দৃশ্য দেখে এখনো অবাক হয়ে বসে আছে সেই মোটা ছেলেটা। সে আসলে কে? দেবা শুরুতে অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু পরে ভাবল, এই পরিচয় যদি কারো সহজ হয় তাহলে এই পরিচয় থাক। কিন্তু যা সে ভাবতে পারেনি সেটা হলো, এই সত্য স্বীকার করার পর ওরা দুজনেই তো আত্মীয়তা দেখাতে শুরু করে। নিজেদের বড় পরিচয় দিয়ে শেখাতে শুরু করে, বড়রা না খেলে ছোটদের খাওয়া উচিত না। তবে একটি ভালো দিক অবশ্য হয়েছে, ওরা যখন দেবার সামনে আসে, এবার ওদের আচরণ একেবারেই উল্টে গেছে। মিস লি তখন তাকে না চেনার ভান করল। ডংশু তখন তার ঋণের কথা তুলে ধরল। ডংশু বলল, এই ঋণ না থাকলে আমরা তো এক্ষুনি তোমাকে দেবার কথা মতো ওর কাছে তুলে নিয়ে যেতাম। এখন এই ঋণের খাতিরেই তোমাকে 3 দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তুমি দেবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া আর নিজের ভুল স্বীকার করবা, না হলে 3 দিন পরে এমন অবস্থা করব যে তোমার জন্য মরে যাওয়াই ভালো লাগবে। এরপর কথা না বাড়িয়ে ওকে ধরে টিনে বাইরে নিয়ে যাবার নির্দেশ দেয়। এদিকে সেওজিনের বাবা স্কুলে এসে হাজির। দেখা মাত্রই দেবার বিরুদ্ধে অভিযোগ তোলে, সে নাকি তার ছেলেকে খারাপ করে দিচ্ছে। তাই স্কুলে শান্তি কমিটি বসানোর দাবি করল, যাতে সবাই জানিয়ে দেয় দেবা কি করছে। এই ভয়ের আগে সিওজিন ফেটে পড়ল। তবে এসব নিয়ে দেবার কিছুই যায় আসে না। তবে সিওজিনকে তো ভয় পেয়ে যায় যে জ্ঞান হারিয়ে ফেলে। সিওজিনের মুখের দিকে তাকিয়ে দেবা সিদ্ধান্ত নেয় আবার একবার তার বাবাকে মানসিকভাবে বোঝানোর চেষ্টা করবে। সে প্রথমে কৌশলে সিওজিনের বাবার প্রশংসা করে বলল, উনি একদম পারফেক্ট মানুষ, নিজের জন্য একটি কড়া মাপকাঠি ঠিক করেছেন, এটা খুব ভালো। তবে সঙ্গে এটাও বলে যে আপনি একটি ছেলের উপরে চাপিয়ে দেবেন না। দেবা বলল, সব সোনা যখন খাঁটি হয় না, তেমন সব মানুষও নিখুঁত হয় না। সিওজিনের বাবা এটা শুনে বেশ খুশি হয়ে বলে, এই নিয়মে চলেই তো আমি এমন সক্ষম হতে পেরেছি। কিন্তু তখন দেবা জানায়, আপনার ছেলে সিওজিন তো গতকালকে আত্মহত্যা করতে চাইছিল। এই কথা শুনে সিওজিনের বাবা একদম হতাশ হয়ে যায়। তবুও সে গর্ব করে বলে, যদি সিওজিন এতটুকু নিয়ম না মানে, তাহলে আমার মতো সফল হবে কিভাবে? দেবা আরও যুক্তিগত কথা বলে, কিন্তু গন্ডগোল হলো সে তো একদম স্কুল ছাত্র, তাই যতই ভালো কথা বলুক না কেন তার বাবা এগুলোকে মাইন্ড করছিল না, বরং রেগে গিয়ে সোজাসুজি দেবাকে একটি চড় মারতে চায়। দেবা সেটাকে ঠেকিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তার বাবা সঙ্গে সঙ্গে HR মানে হিউম্যান রিসোর্সের কাছে ফোন করে। অন্যদিকে মিস লি হঠাৎ করে শুনে ফেলে কিছু ছাত্র ইহানের কথা বলছিল, মানে বর্তমানে দেবার কথা বলছিল। সঙ্গে সঙ্গে একটি খারাপ প্ল্যান মাথায় আসে তার।
সোজা ওই ছাত্রদের সামনে গিয়ে জানতে চায়, তোমরা কি ইহানের ক্লাসমেট? পরদিন দেবা ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে সবার চোখ ছলছল করছে, একটি অদ্ভুত এক্সপ্রেশন। যে মেয়েটি সবচাইতে ভালো সে তো একদম কাঁদো কাঁদো হয়ে গেছিল। এই দেখে দেবা কিছু বুঝতে পারে না, একদম হতবাক হয়ে পড়ে। তখন একটি ক্লাসমেট জানায় তাদের সবার বাবা মায়ের কাছে বুলিং কমিটি থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। তাতে লেখা আছে দেবা নাকি সেওজিনকে হোটেলে নিয়ে জোর করে মদ খাইয়েছে, আর গতকালকে অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে এটাই তার কারণ। এই অভিযোগের কথা শুনে দেবার মাথা গরম হয়ে যায়। সে বুঝে যায় এটা সেওজিনের বাবারই কাজ। যখন ভালোভাবে বোঝালে কাজ না হয় তখন জোর খাটানো হয়, আর এই পথটাই আপনার সেওজিনের বাবা। দেবা কিছু করতে যাওয়ার আগেই পুলিশ থেকে ফোন আসলো। ফোনে জানানো হয় 4 জন ক্লাসমেট দেবার নামে অভিযোগ করেছে, তাই তাকে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদে সাহায্য করতে হবে। দেবা বুঝে যায় এবার মিস লি চাল দিচ্ছে, এখন 2 দিক থেকে আক্রমণ হচ্ছে ওর ওপরে। আরও খারাপ ব্যাপার হলো দেবা এখন 19 বছরের প্রাপ্তবয়স্ক। এই মিথ্যে অভিযোগ যদি প্রমাণ হয়ে যায় তাহলে শুধু স্কুল থেকে বের করে দেবে না, ওকে জেল খাটতে হতে পারে। একটাই উপায়, কেউ যদি একজন প্রমাণ করে সে নির্দোষ তাহলে বেঁচে যাবে, কিন্তু স্কুলের সবাই গ্যাংয়ের ভয়ে মুখ খুলতে রাজি হচ্ছে না। ভাগ্য ভালো হং এখন স্কুলের পুরনো বুলি গেছে। যদি তার সাক্ষী পাওয়া যায় তাহলে কেস জেতার সুযোগ আছে। তবে দেবা চায় না হংকে বিপদে ফেলতে, কারণ এতে তার জেলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সে বরং অন্য 4 জন ছাত্রদের কাছে গিয়ে সাহায্য চায়। আশা করে তারা তাদের অভিযোগ তুলে নেবে, কিন্তু ততক্ষণ তারা মিস লির কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিয়েছিল। আর যদি তারা দেবাকে জেলে পাঠাতে পারে তাহলে তারা আরও 10 লক্ষ টাকা করে পাবে। তারা এটাও চেষ্টা করলো দেবার যেন পাল্টা মামলা না করতে পারে। তার জন্য খুঁজে বের করলো একমাত্র দুর্বল জায়গা, পুরনো বুলি হংকে। সে যখন দেখে ইহান মানে দেবার গাড়ি 30 লক্ষ টাকায় বিক্রি হতে পারে, তখন সে প্রথম ইহানকে বুলিং করা শুরু করে। এই কথাগুলো শুনে হংয়ের ঘুম উড়ে যায়, কারণ কেউ যদি তার নাম নেয় তাহলে সেও জেলে যেতে পারে। তাই নিশ্চিত হতে চায় দেবা যেন ওর বিরুদ্ধে মামলা না করে। সে প্রতিদিন দেবার পিছন পিছন ঘুরতে থাকে, ওর মুখ দেখে বোঝার চেষ্টা করে দেবা কি ভাবছে। কিন্তু এতে করে সেওজিনের সন্দেহ হয়। সে সোজা হং যেখানে কাজ করে সেখানে পৌঁছে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তুই কি ওই 4 জনের সঙ্গে মিলে দেবার বিরুদ্ধে অভিযোগ করতে চাস? হং তখন মিথ্যে বলার চেষ্টা করে, কিন্তু সেওজিন তাকে একদম সুযোগ বাদিয়ে সত্যি কথা বুঝিয়ে দেয়। সাক্ষী এই কথাগুলো হংকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়, কারণ সে নিজের মনে দেবার জন্য দুঃখ প্রকাশ করছিল। আর তখন যদি তার কারণে দেবার জেল হয় তাহলে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তাই সে নিজের থেকেই দেবার কাছে যায়, কিন্তু গিয়ে প্রথমেই বলে দেয়, আমি কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারো না। এই কথায় দেবা বলে, আমি কখনোই চাইনি যে তুই গিয়ে সাক্ষী দিস। আর তখন হং আরও বেশি অপরাধী বোধ করছিল। সে নিজেকেই প্রশ্ন করে, দেবার তো আর কোনো রাস্তা নেই, আমার সাহায্য ছাড়াই নাও কেস জিতবে নাও জেল থেকে বাঁচতে পারবে, তাহলে কেন আমার সাহায্য নিতে চাচ্ছে না? দেবার কথা শুনে হং ভেঙে পড়ল, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু লেখাপড়া শিখতে চাই। সে বুঝতে পেরেছে আগে সে যেভাবে ইহানের সাথে ব্যবহার করত তা খুব খারাপ ছিল। তবে হং যতটা আবেগে ভেঙে পড়েছিল দেবা ঠিক ততটাই শান্ত ছিল। একদম নিশ্চিন্তভাবে জানিয়ে দিল, আমি কখনোই তোকে জেলে পাঠাতে চাই না। আর তার অপরাধী বোধ যেন কিছুটা হালকা হলো। তার জন্য বাড়ি নিয়ে এসে একসাথে ডিনার করলো। দেবা বলল, সবাই বলে মানুষের স্বভাব বদলায় না, কিন্তু আমি জানি তুই বদলাবি, আর আমি নিজেই সেটা দেখব। দেবার কথা যেন হংয়ের মনে গেঁথে যায়। পরের দিন সকালে হং উঠে পড়ল, ঘর পরিষ্কার করলো আর ফ্রিজে যা ছিল তা দিয়ে দেবার জন্য রান্না করে টেবিলে রাখলো। সবকিছু গুছিয়ে নিয়ে সে ফোন করলো সাদা চুলওয়ালা ছেলেটার কাছে। শান্তি কমিটি। দেবা ও সিওজিনকে নিয়ে যাওয়া হয় কমিটির কাছে, যেখানে স্কুলের বুলি ছেলেগুলো আগের থেকেই সেখানে উপস্থিত আছে। কিন্তু সভা শুরু হবার আগেই হং সেখানে ঢুকে পড়ল। দেবা ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে হং হয়তো সাক্ষী দিতে এসেছে, কিন্তু না, ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। সাদা চুলওয়ালা ছেলেটা একটু ঝুঁকে বসতে ওর পিছনের ব্যাগটা দেখা যাচ্ছিল। হং সেটা এক ঝটকায় কেড়ে নিয়ে দেবার হাতে তুলে দেয়, আর বাকি 3 জনকে একা হাতেই সামলায় হং। দেবা ব্যাগ থেকে ট্যাপটা বের করে নেয়, কিন্তু সাদা চুলওয়ালা ছেলেটা ওদিকে তেড়ে যায়। এদিকে সেওজিনের বাবা ফোন করে বসে আইনকর্তাদের কাছে, কিন্তু হঠাৎ সেওজিন একটি ঘুষি চালিয়ে দেয় ওদের উপরে। পুরো পরিকল্পনাটা এক ঝটকায় ভেস্তে যায়। ওর বাবার সামনে আইনগতরা এসে তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবার ট্যাপটা অন করে টেবিলের উপরে রাখে, ভিডিও প্রমাণ করে দেয় কে অপরাধী আর কে নির্দোষ। একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই মুহূর্তে হং এগিয়ে এসে স্বীকার করে নেয় সে শুধু একজন বুলি নয়, বরং ইহানের আত্মহত্যার মুখে ঠেলে দেবার কারণও সেই ছিল। দেবা রেগে গিয়ে হংকে বোকাঝকা করে, সে কেন এরকম করলো, তার জন্য এটা তোর জীবন বরবাদ হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত 5 জনকে স্থায়ীভাবে আটক করা হলো, মানে পার্মানেন্টলি ডিটেন্ড বা সাসপেন্ড করা হলো। হং যখন দেবার পাশ দিয়ে যাচ্ছিল অনেক কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলতে পারল না। কিন্তু দেবা ওকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে জানে হং পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সাদা চুলবালা এখনো বদমায়নি, তাই ওর জন্য কোনো ক্ষমা নেই। আত্মা বদল। দেবা যখন বিদায় জানিয়ে ফিরে যাচ্ছিল হঠাৎ হংয়ের চোখ বড় বড় হয়ে যায়, কারণ সে দেখে তার সামনে লম্বা চুলের একা সিওজিন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই আসলে শরীরের মালিক ইহান। কারণ দেবা মাত্র 2 পর্বে যা করেছে তা ইহান পুরো জীবনও করতে পারত না।
এরপর দেবা তার বাবার ফিরে আসার খবর পায়। সে কোনো দেরি না করে 5 ঘন্টার জার্নি করে ছুটে যায় এয়ারপোর্টে, আর অবশেষে সামনাসামনি হয়ে দাঁড়িয়ে পড়ে সেই লোকটার সামনে। তার হঠাৎ উপস্থিতি দেখে মিস লি একটানা ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়। ইহানের বাবা, মানে এখন দেবার জন্মপিতা, অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তার যতটা মনে আছে তার ছেলে সব সময় থাকতো দুর্বল আর ভীতুর মতো, কিন্তু আজকের এই দেবা ছিল একদম অন্য মানুষ। দেবা মিস লিকে ধরে এনে তার বাবার সামনে, কিন্তু চেয়ারম্যান তখন বাবার গলায় দেবাকে একটু বোকাঝকা করলো। তুই অকৃতজ্ঞ, এই মহিলাটা তোদের বাবা মায়ের মতো পাশে দাঁড়িয়েছিল, আর তার সঙ্গে তুই এমন করছিস। দেবা সরাসরি সব কুকর্ম তুলে ধরে। সে শুধু মিথ্যে অভিযোগই দেয় না, বরং দেবাকে আরও মাকে অপহরণ করার চেষ্টা করেছে। এমনকি মিস লি আমার মাকে নিয়মিত মানসিক রোগের ওষুধ খাইয়েছে, যাতে তোমার আসল স্ত্রী মারা যায়, নিজে তোমার বউ হয়ে ঘরে উঠতে পারে। কথা শুনে অবশেষে চেয়ারম্যানের মুখ একদম পুরো ঘৃণায় ভরে যায় ওর প্রতি। মিস লি শেষ চেষ্টা করে বলে, এসব মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে, এটা একদম বিশ্বাস করবে না। কিন্তু চেয়ারম্যান সবকিছু বুঝে ফেলেছিল। এই জায়গায় বোঝা যায় সে কেন এত বড় ব্যবসা সামলাতে পারে। তবে তার আসল ভয় ছিল একটাই, দেবা যদি এসব কাণ্ড প্রকাশ করে দেয়, কোম্পানির সুনাম একেবারেই ধ্বংস হয়ে যাবে। দেবা দাবি করল, মিস লি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাক। চেয়ারম্যান সরাসরি রাজি হয়ে গেল। সে যেহেতু একসময় গ্যাং লিডার ছিল, তাই কাকে কিভাবে শাস্তি দেওয়া ভালো সে ভালো করেই জানতো। কিন্তু তখন ঘটল চমকে দেওয়া একটি ঘটনা। চেয়ারম্যান বলল, তোর এই পরিবর্তনে আমি গর্বিত, আমি চাই তুমি আমার পরিবারে ফিরে আয়। কিন্তু এখন দুইজনের অভিজ্ঞতা পাক্কা। দেবা একেবারে স্পষ্ট উত্তর দেয়, তুমি কখনোই আমাকে বড় করনি, তাই বাবা হওয়ার অধিকারও দিতে পারবে না। তুমি খরচা না দিলেও আমি মাথা উঁচু করে বাঁচব। এসব করে দেবা খুশি ছিল। তারপর সে দেখা করতে গেল ধ্বংসুর সাথে, কথা বলছিল। এগুলো শুনে ধ্বংসু থমকে যায়, কারণ সেই কথাগুলো হুবহু মিলে যাচ্ছিল সেই রাতে দেবার কথার সাথে। তারপর সে একটি চমকে দেওয়া সত্যি কথা বলে, সেই রাতে সে ইহানকে বাঁচাতে গিয়ে নিজে মারা গিয়েছিল। সেই কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে যায়। পরে দেবা তার মাকে ফোন করে সবকিছু জানায়। সে বাবা হিসেবে সেই বড়লোক প্রেসিডেন্টকে স্বীকার করেনি। তারপর মাকে উৎসাহ দেয়, যে স্বপ্নগুলো তুমি দেখেছিলে সেগুলো তুমি আবার পুরো করার চেষ্টা করো। কিছু ফোন দেখার পরেই হঠাৎ সামনে এসে দাঁড়ায় লি গিউম, যার দেহে দেবার আত্মা আছে। লি গিউম দেবার প্রতি সম্মান জানায়। সে দেখেছে দেবা কিভাবে অন্যদের জীবন বদলেছে। সে চায় দেবা যেন শেষমেশের মতো সিওজিনের সঙ্গে দেখা করে, কারণ তাদের আত্মা আর 2 দিন পরেই বদলে যাবে। এই 2 দিন দেবার সামনে অনেক কম সময় ছিল। প্রথমে বিদায় নেয় সেই 3জন মেয়ের কাছ থেকে, যারা তার জীবনের শুরুতে তার বন্ধু হয়েছিল। সর্বশেষ মিষ্টি মেয়ে, যে চুপি চুপি তাকে ভালোবাসছিল। ওরা একসাথে বসে একটি কাপলসের মেনু খায়। মেয়েটি তাকে ভালোবাসার কথা বলো, কিন্তু দেবা বলল, এই সিদ্ধান্তটা আসল ইহানে দেবে। এরপর আসে সেওজিন, দেবার সেই বন্ধু যে সব সময় তার পাশে ছিল। দেবা সেওজিনকে নিয়ে যায় তার কবরের পাশে। সেখানে জানায় সে আসলে 1977 সালে জন্ম নিয়েছিল কিম দেবা নামে। এমনকি সে সব সত্যি বলে দেয় সে কিভাবে জীবন ছেড়ে এই নতুন শরীরে এসেছে। অনুরোধ করে সে যেন ইয়ানের মা আর ওর পরিবারকে দেখে। সবকিছু গুছিয়ে নেবার পর এবার সময় এসেছে দেবার ফিরে যাওয়ার। কিন্তু ঠিক তখনই ইহান নিজেই সামনে এসে দাঁড়ায়। সে জানায় সেই মুহূর্তে সে ব্রিজ থেকে লাফ দিয়েছিল, তখনই সে তার জীবন হারিয়ে ফেলেছিল। তার একমাত্র আফসোস ছিল তার কারণ দেবার জীবন শেষ হয়ে গেছে, আর এখন তার আত্মা এতটাই দুর্বল সে যদি ফিরে যায় তাও বাঁচবে না। অ্যাটলিস্ট এখন যে দেবার মুখে হাসি দেখতে পেয়ে অনেকটা খুশি আছে। দেবা তাকে এই দেহে ফিরিয়ে আনতে চায়, কিন্তু ইহান নিজের সিদ্ধান্তে অটল। সে আর এই দেহে ফিরতে চায় না, বরং সে চায় দেবা যেন এটাকে প্রকৃতির জীবন মনে করে। এটা বলে সে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সেওজিন তাকে তাড়া দিচ্ছে। দেবা ক্লাসে যাওয়ার পথে বলছে, চল আমাদের ইউনিভার্সিটির ক্লাস আলাদা, সময়ও আলাদা। কিন্তু দেবার মাথায় একটুও চিন্তা নেই, সে পছন্দর ক্যাফেতে চা খেতে যায়, সেওজিনকে টেনে নিয়ে যায় ক্লাস ফাঁকি দিয়ে। এই দৃশ্য থেকে কে বলবে একসময় এই ছেলেটাই বললে জোর করে ক্লাসে নিয়ে যেত। এর সঙ্গে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে আসে। ভালো থাকবেন, ধন্যবাদ।